ওমানে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশির মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলছে দূতাবাস। ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। হাল না ছাড়ার বার্তা কারাকাসের, রাশিয়ার নিন্দা। ইতালির পাহাড় ঘেরা আল্লেঘে ফুনোভিয়ার সাদা শুভ্র রূপে মুগ্ধ পর্যটকরা। স্পটের সৌন্দর্য কাছ থেকে দেখতে ছুটছেন প্রবাসীরাও। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছে আমি আব্দুস সামাদ আসিফ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার মাস্কাটের ঘোবরায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দেশটির বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কাজ শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে 2 জন কুমিল্লা এবং 2 জন কক্সবাজারের বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। ব্রাজিলে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে 3 দিন শোক পালন করা হয়। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সেখানে শোক বইতে স্বাক্ষর করেন এশিয়া বিভাগের প্রধান রাষ্ট্রদূত পাওলো এলিয়াস মার্টিন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে তার মৃত্যুতে গভীর সমবেদনা জানায় ব্রাজিল সরকার। বিশ্ব ইসলামী সম্মেলন 2026 উপলক্ষে মালয়েশিয়ায় জাকের পার্টি যুব ফ্রন্টের উদ্যোগে কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত হয়েছে। আনিসুর রহমানের সভাপতিত্বে ও মহসিন কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন চেয়ারম্যান খাজা মুস্তফা আমির ফয়সল মিজাদ্দেদি। বক্তারা মানব কল্যাণে ইসলামের গুরুত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান। আগামী 17 থেকে 20 জানুয়ারি 4 দিন বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ওমানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলা সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন দূতাবাস কর্মকর্তা, সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা। ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আজিজুল হক বাবুল। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় দোয়া করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে জেদ্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টিপু সুলতানের সঞ্চালনায় দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। উপস্থিত ছিলেন মাইন চৌধুরী, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, শেখ মোস্তাক, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম হিরো, সিটিজি আলাউদ্দিন সহ অনেকেই। আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইতালির পাহাড় ঘেরা পর্যটন এলাকা আল্লেঘে ফুনোভিয়ার সাদা শুভ্র রূপে মুগ্ধ পর্যটকরা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ভিনদেশিরাও। তাই তো স্থানটির নৈসর্গিক পরিবেশে শীতের আনন্দ উপভোগ করতে ভেনিস থেকে ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির ভেনিস থেকে টিসা সুলতানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সাদা বরফে ঢাকা পাহাড়, কেবল কারে ওঠানামা আর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে ইতালির পর্যটন স্পট আল্লেঘে ফুনোভিয়া যেন এক স্বপ্নরাজ্য। শীতকালে স্কিইং ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে এটি খুবই জনপ্রিয় স্থান। এই নৈসর্গিক পরিবেশে তুষার শুভ্র শীতের ছোঁয়া নিতে ভেনিসের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশিরাও। আল্লেঘে ফুনোভিয়া, যেখানে দেখা যাচ্ছে তুষার শুভ্র একটা পরিবেশ, যেখানে সবাই স্কিইং করতে আসে। আমরা আজকে প্রবাসীদেরকে নিয়ে, এটা আমাদের দ্বিতীয় তুষার ভ্রমণ, যেখানে আমরা সব প্রবাসীদেরকে নিয়ে এসেছি। সবাই ঘুরতে আসছি, বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে
সবাই এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। এই জায়গা অনেক সুন্দর। দূর প্রবাসেও দেশের প্রতি ভালোবাসা আর গর্ব যেন ছড়িয়ে পড়ে সাদা বরফের স্তরে স্তরে। বরফে দাঁড়িয়ে অনেকে গাইছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রকৃতির কোলে এমন মিলন মেলা প্রবাসী বাংলাদেশিদের জীবনে যোগ করে বাড়তি আনন্দ, আবেগ আর অমূল্য স্মৃতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই। এর মধ্যে বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অধিকাংশ নেতা। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন। রাজশাহীর 6 আসনে 18 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়াও সারা দেশে আরও অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে আবেদন করতে পারবেন তারা। নির্বাচনের আগে যে কোনো দিনই তারা প্রার্থিতা ফিরে পেতে পারেন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ত্রয়োদশ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ পর্যায়ে এখন বাংলাদেশ। শনিবার বগুড়া 6 ও ঢাকা 17 এই 2 আসন থেকে মনোনয়ন বৈধ হয়েছে তারেক রহমানের। বগুড়ায় তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। ঠাকুরগাঁও 1 আসনে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড় 1 আসনে বৈধতা পেয়েছেন এনসিপির প্রার্থী সার্জিস আলম। পঞ্চগড়ে একসাথে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ও সার্জিস। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনে বৈধতা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের সাথে। ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খিলাফতে মজলিসের মাওলানা মামুনুল হকের সাথে। বগুড়ায় বাদ পড়লেও ঢাকা 18 আসনে বৈধতা পান মাহমুদুর রহমান মান্না। একটা গুণমান সম্পন্ন, সুষ্ঠু, সবার কাছে মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব। পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি। সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন, তো এটা তো একটা বিরাট পরিবর্তন বটেই। এটাকে আমরা সাধুবাদ জানাই। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধতা পেয়েছে। তিনি লড়বেন বিএনপির প্রার্থী ডাক্তার MA কাইয়ুমের সাথে। এছাড়াও ঢাকা 6 আসন থেকে বিএনপির ইশরাক হোসেন, ঢাকা 1 আসন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বৈধতা পেয়েছেন। চট্টগ্রাম 5 আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়। মনোনয়ন বাতিল হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। আমরা আপিল করব, আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যাচ্ছি। রাজশাহীর 6 আসনে 38 প্রার্থীর মধ্যে 18 জনই বাদ পড়েছেন। স্থগিত করা হয়েছে 1 জনের। খুলনা 4 আসনে স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরিশালে 4 প্রার্থীর হয়েছে মনোনয়ন বাতিল, স্থগিত হয়েছে 8 জনের। এদিকে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 10টি আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষ। মনোনয়নপত্রে অসঙ্গতি পাওয়ায় 19 জনের প্রার্থিতা বাতিল হয়। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদেরকে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে হবে। আপিল নিষ্পত্তি 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। যে আমরা যেটা অতীতেও দেখেছি যে ইলেকশনের 1 দিন 2 দিন আগেও অনেক সময় আদালত অনেক প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন, তাকে বৈধ হিসাবে ঘোষণা করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে অন্তত 84টি আবেদন পড়েছিল। প্রার্থিতা ফিরে পান অন্তত 15 জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কবর জিয়ারত আর দোয়া মোনাজাতে শনিবারও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেছে বিএনপি। জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি। জিয়া উদ্যানে স্বামীর সমাধির পাশে শায়িত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের শ্রদ্ধা প্রার্থনায় মৃত্যুর পর জীবিত তার রাজনৈতিক আদর্শ। অন্যায়ের কাছে আপোষ না করায় বেগম জিয়া হয়ে উঠেছেন 4.5 দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান। শনিবার সকালে প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসেন মহিলা দলের সদস্যরা। চোখের জলে দুহাত তুলে দোয়া করেন পরকালের মুক্তির জন্য। গণতন্ত্রের মুক্তির জন্য বেগম খালেদা জিয়া কঠিন হস্তে এই ঝান্ডা ধরেছিলেন। বামে ডানে জনস্রোত, পরিবার নিয়ে মানুষ, ছোট বাচ্চাদের নিয়ে, কুলে বাচ্চা নিয়ে এই দেশে তুমি খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আছেন। ইয়াসিন সূরা তেলাওয়াত করেছি, সূরা মুলুক তেলাওয়াত করেছি।
দলীয় অভিভাবক হারানোর চতুর্থ দিনেও তাই শোক ও শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন তারা। বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে এবং মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। গণতন্ত্রের জন্য উনি যে আপোষহীনতার পরিচয় দিয়েছেন, সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা জীবনের সমস্ত ত্যাগ আমরা শেষ রক্তবিন্দু দিয়ে করার চেষ্টা করব। তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচির চতুর্থ দিনের শোক পালন করছে বিএনপি। দেশনেত্রীর চলে যাওয়ায় আমরা খুবই বেদনাহত। আজকে তিনি মানুষের কাছে ঋণী না, মানুষ, বাংলাদেশের মানুষ তার কাছে ঋণী হয়ে রইল। দলের কার্যালয় ও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল এবং কোরআনখানি অনুষ্ঠিত হচ্ছে। শ্রদ্ধা জানাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এবং জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। গুলশান কার্যালয়ে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দিনভর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন অ্যাটকো নেতারা। রাষ্ট্রীয় শোক শেষ হলেও শেষ হয়নি দলীয় শোক। এর মধ্যেও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলছে দলের নীতি নির্ধারণের কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধারাবাহিক বৈঠক করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। শনিবার সন্ধ্যায় কার্যালয়ে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর শীর্ষ নেতারা। সেখানে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে অ্যাটকো সভাপতি জানান, বেগম জিয়ার প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আশা করি যে তার পরিবার, নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট যারা আছেন, তারা এই শোক কাটিয়ে উঠবেন এবং আগামী দিন বা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদেরকে নিদর্শন দেবেন এবং আমাদের জন্য বাংলাদেশের সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রতিজ্ঞা রয়েছে সেটা তারা যেন করবেন এবং আমরা সাথে থাকব। এরপর কার্যালয়ের সামনে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব এএম সালেহ শিবলি। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা জনগণের সরকার তৈরির অন্যতম পূর্ব শর্ত। বিএনপি জনগণের পক্ষ থেকে সেই জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সাথে কাজ করবে। আমরা যদি বাংলাদেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই, জনগণের আশা ভাষা সব বুঝে যদি আমরা দেশটাকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই, সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার, আর আমরা সেই জন্য কাজটা করব। এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথেও মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজন নয়, বরং সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি। সংখ্যালঘু বলতে তারা যেটা বুঝিয়েছেন, তাদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সম অধিকারের যে প্রত্যাশা ছিল, সেটিকে তিনি একেবারে খুবই উচ্চ পর্যায়ে সেটিকে রক্ষা করেছেন এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে সেটি ধারাবাহিকতার প্রত্যাশা করেছেন। শোকের আবহ থাকলেও রাষ্ট্র সংস্কার ও দলের নীতি নির্ধারণী বিষয় নিয়ে সব মহলের সাথে সমন্বয় করেই সামনে এগোতে চায় বিএনপি। দিনভর বৈঠক শেষে এমন বার্তাই মিলল গুলশান কার্যালয় থেকে। আলবু হামিদুল খান, নিউজ 24, ঢাকা। যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন যশোর নগর বিএনপির 7 নং ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক। শনিবার রাতে এই ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক মমিনুল হক জানান, সন্ধ্যা 6:50 দিকে শঙ্করপুর বটতলা থেকে মোটরসাইকেলে যাওয়ার সময় গোলপাতা মসজিদ এলাকায় পৌঁছালে তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি ঘটনা ঘটেছে এই বিষয়টা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি উদ্ঘাটন করবে। আমরা মনে করছি, আমরা বারবার বলার চেষ্টা করছি যে যশোর সহ সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া প্রয়োজন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য
সচিব মাহাদি হাসানকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। এর আগে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তাকে শোকজ চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, শুক্রবার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় অনাকাঙ্ক্ষিত বক্তব্য যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একই সঙ্গে যা জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু কর্মীরা। শনিবার রাত 10:30টায় শাহবাগ অবরোধ করে মাহাদি হাসানকে ছেড়ে দেওয়ার জন্য স্লোগান দিতে থাকে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কাউন্সিলের নেতারা। এ সময় তারা বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবীদের নির্বাচন বিরোধী ট্যাগ দিয়ে টার্গেট করে গ্রেপ্তার করা হচ্ছে। মাহাদিকে মুক্তি দেয়া না হলে আজ সারা দেশে আন্দোলন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদেরকে বলা হচ্ছে নির্বাচন সহিংসতাকারী ট্যাগ দিয়ে এই যে গ্রেপ্তারের সিরিজ চালু হচ্ছে, এই ইন্টারিমের যে সমস্ত কর্মকাণ্ড, আমরা এই কর্মকাণ্ডকে ধিক্কার জানাই। তারা দেশকে অস্থিতিশীল করতে আমাদের জুলাই বিপ্লবী মেহেদীকে তারা গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবার জেরুজালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নিজের প্রস্তাবক ও সমর্থককে প্রকাশ্যে অপহরণের অভিযোগ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার বিকালে নিজ বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। যদি আমাদের প্রতীক হয়ে যায়, যদি আমরা দেখি যে পরিবেশ বদলিয়েছে এবং অনুকূলে আছে, তাহলে আমরা নিশ্চয়ই নির্বাচন করব। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষতার সাথে কাজ করছে ডিএমপি, জানিয়েছেন কমিশনার শেখ সাজ্জাদ আলী। বলেন, বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এজন্য পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এজিএমে এসব কথা জানান তিনি। মাসের 21 বা 22 তারিখের থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে, তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা। এক পক্ষ আর এক পক্ষের দোষারোপ, এটা সেটা অভিযোগ আসবে। আপনারাও খেয়াল রাখেন, আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং নির্বাচনই এখন আমাদের মুখ্য বিষয়। বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েনে আইপিএল থেকে বাদ পড়লেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চাপের মুখে তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমন অবস্থায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলবে বোর্ড। আর এমন পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে প্রমাণ করা বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অনন্য বোলিংয়ের জন্য তিনি বারবার ডাক পেয়েছেন বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে। এবারের আসরে রেকর্ড 9.2 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছিল। তার আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার কখনোই পায়নি এমন দাম। তবে এর পরপরই উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন আন্দোলন শুরু করে মুস্তাফিজকে দলে নেয়ার প্রতিবাদ জানিয়ে। সাথে তোপের মুখে পড়ে কলকাতার টিম ম্যানেজমেন্ট ও সুপারস্টার শাহরুখ খান, যার রেশ ধরে বিসিসিআই এর নির্দেশনার জেরে কলকাতাও আনুষ্ঠানিকভাবে এক ফেসবুক পোস্টে নিশ্চিত করে মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। এমন অবস্থায় বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে আইসিসির সঙ্গে কথা বলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি, আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি পোস্ট ইন্ডিয়া,
তো সে আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করবো। এছাড়াও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শঙ্কা প্রকাশ করেন ভারতে হতে যাওয়া আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে। তার চাওয়া বিসিবি যথাযথ উদ্যোগ নেবে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে। ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায় এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ দল যদি বিশ্বকাপ খেলতে ভারতে যায় তাহলে টাইগারদের কিভাবে নিরাপত্তা দেবে ভারত, সেটি এখন বড় প্রশ্ন। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় প্রতিবাদ জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি জানান, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি বিসিবিকে জানিয়েছেন তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে। তিনি আরও লেখেন, বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠানের অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেন বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। বলেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশের অবমাননা মেনে নেওয়া হবে না। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।